প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি বেসিক সি প্রোগ্রামিং কনসেপ্টস এর তৃতীয় ক্লাসে। তো গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ভেরিয়েবলস, নেমিং রুলস, ডাটা টাইপস এবং হচ্ছে কনস্ট্যান্টস। তো আজকে ফরম্যাট স্পেসিফায়ার থেকে শুরু করে ইনপুট আউটপুট হ্যান্ডলিং এবং হচ্ছে যে ইউজার ডিফাইন্ড টাইপ ডিক্লারেশন। তো আজকে এই তিনটা টপিক হয়তো আমরা শেষ করতে পারবো আজকের ক্লাসে। তো দেখা যাক কতদূর কমপ্লিট করা যায়। তো আমি চলে যাচ্ছি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারে। তো আমি গত ক্লাসে বলছিলাম যে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে একটা নোটেশন বা হচ্ছে একটা স্ট্রিং ইন দিস কেস, যেটা ইনপুট এবং আউটপুটের ফরম্যাট ডিফাইন করতে বা ডিটারমাইন করতে ব্যবহার করা হয়। তো আমাদের শুরুর স্পেসিফায়ার হচ্ছে %d আর হচ্ছে %i, যেটা ডেসিমেল নাম্বার প্রিন্ট করতে কি করা হয়, ব্যবহার করা হয়। তো গত ক্লাসের যে সি প্রোগ্রাম, তো সেটাই আজকে জাস্ট এক্সটেন্ডেড হবে। তো আমরা দেখছিলাম যে %d ব্যবহার করে কিভাবে হচ্ছে ইন্টিজার ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে হয়। সো আমি আজকে আর সেটা দেখাচ্ছি না, আজকে হচ্ছে দেখাচ্ছি যে %i ব্যবহার করে কিভাবে ইন্টিজার ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে হয়। তো এখানে আমাদের তিনটা ইন্টিজার ভেরিয়েবল তৈরি করা ছিল, নাম্বার 1, নাম্বার 2 এবং হচ্ছে নাম্বার 3। তো আমরা সেগুলো %i দ্বারা প্রিন্ট করি কেমন। তো তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3, এই তিনটা ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে আমাদের এখানে চলে আসছে। ভালো কথা, তাহলে গেল এটা। এরপর আসে হচ্ছে %u। %u মানে আনসাইন্ড ইন্টিজার। কারণ আনসাইন্ড ইন্টিজার বলতে বোঝায়, এই যে দেখো আমরা হচ্ছে নাম 1, নাম 2 এবং নাম 3, তো এগুলোতে যে ভ্যালু আমরা দিয়েছি এখানে, সেগুলোর কোনোটার সামনে কি প্লাস মাইনাস সিম্বল আছে? নাই, যদিও বাই ডিফল্ট তারা পজিটিভ। তো এরকম সিম্বল, অর্থাৎ পজিটিভ নেগেটিভ সিম্বল নাই, এরকম ভ্যালুযুক্ত যে ভেরিয়েবল, সেগুলোকে আমরা বলি হচ্ছে যে আনসাইন্ড ভেরিয়েবল। ঠিক আছে, তো ইন দিস কেস নাম 1, নাম 2 এবং নাম 3, এরা কি, এরা হচ্ছে আনসাইন্ড ইন্টিজার ভেরিয়েবল। তো আমরা চাইলে এই আনসাইন্ড ইন্টিজার ভেরিয়েবল গুলোকে ডিফারেন্ট কিওয়ার্ড দ্বারা কি করতে পারি, তৈরি করতে পারি। লাইক, যে দেখো এখানে নাম4 নামক একটা আনসাইন্ড ইন্টিজার ভেরিয়েবল তৈরি করা আছে, যেটার ভ্যালু হচ্ছে 50। কিন্তু আমি এটাকে চাইলে আমি ইন্টিজার নাম4 = 50 লিখতে পারতাম, কিন্তু যেহেতু এটা আনসাইন্ড, সুতরাং আমি ইন্টিজার না লিখেও বা আনসাইন্ড ইন্টিজার না লিখে সিম্পলি কি করতে পারি, আনসাইন্ড কিওয়ার্ড ইউজ করলেই এবং একটা ভেরিয়েবল ইকুয়াল টু একটা আনসাইন্ড ডেসিমেল ভ্যালু দিলে আমরা সেটাকে বলি হচ্ছে আনসাইন্ড ইন্টিজার ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে নাম4 কি হবে, আনসাইন্ড ইন্টিজার ভেরিয়েবল। আর এই জন্য আনসাইন্ড আলাদা করে আবার ইন্টিজার লেখার দরকার নেই, জাস্ট আনসাইন্ড দিলে হয়। এখন এটা ভ্যালু প্রিন্ট করবা কিভাবে, এটা ভ্যালু প্রিন্ট করবা হচ্ছে %u স্পেসিফায়ারের মাধ্যমে। ঠিক আছে, সো আনসাইন্ড ইন্টিজার ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করে কিভাবে, %u এর মাধ্যমে। তুমি চাইলে %d ইউজ করেও করতে পারো, কোনো সমস্যা নেই। বাট যেহেতু এটা আনসাইন্ড, সুতরাং কম্পাইলার দ্রুত প্রসেস করতে পারবে এটাকে। তো এই যে, আচ্ছা আমি নিউ লাইন দেই নাই, আগের গুলোতে দিলে হয়তো ভালো বুঝতে পারতো। তো আমি এখানে \n দিচ্ছি। তাহলে এই যে দেখো, এখানে আমাদের এই যে 50 চলে আসছে। ঠিক আছে, তাহলে এভাবে আনসাইন্ড ইন্টিজার ভেরিয়েবলের ভ্যালুকে আমরা কি করতে পারি, %u দ্বারা প্রিন্ট করতে পারি। তো ইনপুট নেওয়ার ক্ষেত্রেও আমরা যখন দেখবো যে ইনপুট কিভাবে নিতে হয়, তখন আমরা হচ্ছে এই স্পেসিফায়ার গুলোর ব্যবহার করব। ঠিক আছে, সিমিলার প্রিন্ট করতে হয় যেভাবে, যে স্পেসিফায়ার গুলো ব্যবহার করে একটা সংশ্লিষ্ট ডাটা টাইপের ইনপুটও নিতে হয় সিমিলার ওয়েতেই। তাহলে হচ্ছে এটা গেল। এরপর আসে হচ্ছে %o তে। %o, স্মল ও, এটা মানে হচ্ছে অক্টাল। অক্টাল ইন্টিজার ভ্যালুকে আমরা %o দ্বারা কি করি, প্রসেস করি, অর্থাৎ ইনপুট নেই বা হচ্ছে আউটপুটে দেখি। এখন একটা ইন্টিজার ভেরিয়েবলকে তুমি কিভাবে অক্টাল ইন্টিজারে কনভার্ট করবা, তো এটা করার জন্য ওই ইন্টিজার ভেরিয়েবলে যে ভ্যালু দিবা তার সামনে 0 লিখতে হয়। ঠিক আছে, সো এখন দেখো, এটা কমেন্ট করে রেখে দিচ্ছি। তো এই যে ধরো আমি হচ্ছে ইন্টিজার অক্টাল নামে একটা ইন্টিজার ভেরিয়েবল তৈরি করলাম, octal = 60। তাহলে অক্টাল লিখলে তো আর সেটা অক্টাল হয়ে গেল না। তো একটা ইন্টিজার ভেরিয়েবলকে ইন্টিজার অক্টালে কনভার্ট করতে হলে ওটা যে ভ্যালু দিবা,
সে ভ্যালুর সামনে কি লিখতে হবে? জিরো দিতে হবে। তাহলে একটা ইন্টিজার ভেরিয়েবলের ভ্যালু হিসেবে তুমি লিডিং ডিজিট যদি হচ্ছে জিরো দাও, স্টার্টিং ডিজিট যদি জিরো দাও, ইন দিস কেস জিরো, দেন হচ্ছে যে কি একটা ডেসিমাল ভ্যালু 60, তখন ওই ভেরিয়েবলটা হবে হচ্ছে আমাদের অক্টাল ভেরিয়েবল। আর অক্টাল ভেরিয়েবলকে প্রিন্ট করতে হয় পার্সেন্ট স্মল লেটার ও দ্বারা। কেমন? সো এই যে দেখাচ্ছে এখানে 60, ঠিক আছে। আচ্ছা, আমি এগুলো কমেন্ট করে রেখে দিই। তাহলে এভাবে আমরা অক্টাল ভেরিয়েবল তৈরি করি এবং হচ্ছে প্রিন্ট করি। এরপরে আসা হচ্ছে নিচের দুইটা, পার্সেন্ট স্মল এক্স এবং পার্সেন্ট ক্যাপিটাল এক্স। তো এই দুইটা স্পেসিফায়ার হেক্সাডেসিমাল ইন্টিজার প্রিন্ট করতে ব্যবহার করা হয়। কেমন? তো অক্টালে যেরকম সামনে জিরো দিতে হয় ভেরিয়েবলের ভ্যালুর স্টার্টিং ডিজিট হিসেবে, হেক্সাডেসিমাল ভেরিয়েবলের ভ্যালু দিতে গেলে তখন সামনে জিরো এক্স লিখতে হবে, জিরো এক্স। এখন আমরা সেটাতে আসি, এটা কমেন্ট করে রেখে দিই। তো এখানে হেক্সা ওয়ান নামে একটা ইন্টিজার ভেরিয়েবল তৈরি করা আছে, যেটার ভ্যালু হচ্ছে শুরুতে কি ছিল, ধরো 1 2 3 4, রাইট? এখন এই যে একটা ইন্টিজার ভেরিয়েবল হেক্সা ওয়ান, এটাকে তুমি যদি হেক্সাডেসিমাল ইন্টিজার ভেরিয়েবল তৈরি করতে চাও বা হেক্সাডেসিমাল ভেরিয়েবল তৈরি করতে চাও, তখন কি করতে হবে? এটার সামনে জিরো এক্স লিখতে হবে, জিরো এক্স 1 2 3 4। এখন এই যে একটা ভ্যালুর সামনে জিরো এক্স দিলাম, তখন এই ভেরিয়েবলটা হোল্ড করে যে ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল ইন দিস কেস, সেটা হচ্ছে হবে এখন আমাদের হেক্সাডেসিমাল ভেরিয়েবল, ঠিক আছে। আর হেক্সাডেসিমালে জিরো থেকে এফ পর্যন্ত লেখা যায়। দ্যাট মিনস তুমি এখন এই যে 1 2 3 4 এ, বি, সি এটসেট্রা লিখতে পারো আর কি, ঠিক আছে। এখন কথা হচ্ছে তুমি সর্বোচ্চ কতগুলো ডিজিট এখানে দিতে পারবা। তো দেখো এই যে হেক্সাডেসিমাল নামক যে এখানে হেক্সান যে ভেরিয়েবল বা হেক্সাডেসিমাল ভেরিয়েবল, এটার আদতে টাইপ কি? ইন্টিজার। মানে ইন্টিজারের সাইজ কত? 4 বাইট বা 32 বিট। তো 32 বিট মানে কত? 8টা ডিজিট, তাই না? নর্মালি 8টা ডিজিট। তাহলে ভ্যালু হিসাবে একটা হেক্সাডেসিমাল ভেরিয়েবলে, যেটা টাইপ ইন্টিজার অফকোর্স, সেটাতে 8টা ডিজিটের বেশি দেওয়া যাবে না। কেমন? এখানে এই যে ওয়ান মানে কি, এটা বাইনারি কি হবে? 0001, ঠিক আছে না? তো এইভাবে 8টা ডিজিট মানে 32 বিট, যেটা এই 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 হেক্সাডেসিমাল ভেরিয়েবলের ম্যাক্সিমাম মেমোরি সাইজ। এখন আসা হচ্ছে এটাকে প্রিন্ট করব আমরা কিভাবে? আইদার স্মল এক্স অর ক্যাপিটাল এক্স এর মাধ্যমে, ঠিক আছে। পার্সেন্ট স্মল এক্স অর ক্যাপিটাল এক্স। তো পার্সেন্ট স্মল এক্স ইউজ করলে কি হবে? এই যে ভ্যালুটা, এই ভ্যালুর মধ্যে যতগুলো লেটার আছে সবগুলো আউটপুটে স্মল লেটারে দেখাবে। আর যদি পার্সেন্ট ক্যাপিটাল এক্স ইউজ করো তাহলে সবগুলো লেটার কি হবে? ক্যাপিটাল লেটারে দেখাবে। এই এই হচ্ছে এদের মধ্যে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এই যেখানে দেখো, নাম্বার গুলো তো আর কোনো কেসিং হয় না, লেটার গুলোর কেসিং হয়, আপার কেস লোয়ার কেস। এই এই হচ্ছে গেল হেক্সাডেসিমাল। এখন আসে হচ্ছে আমরা নেক্সট যে সেকেন্ড পার্ট এই টেবিলের, যে পার্সেন্ট এফ। এটা আমি গত ক্লাসও দেখাইছি, যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা হচ্ছে যে ভগ্নাংশ প্রিন্ট করতে পার্সেন্ট এফ ইউজ করা হয়। তো আমরা সেটা আজকে আরেকবার দেখি। তো আমরা এই যে জিপি এর ভ্যালুটা এখানে আরেকবার প্রিন্ট করি, কেমন? তো বাই ডিফল্ট পার্সেন্ট এফ ইউজ করলে কি হয়? দশমিকের পরে 6 ঘর পর্যন্ত দেখায়। তো আমাদের অরিজিনাল ভ্যালু ছিল 4.94 জিপি এর ভ্যালু। তাহলে পার্সেন্ট এফ ইউজ করলে কি হবে? 4টা ট্রেলিং জিরো এখানে চলে আসবে। তাহলে এখানে কি আসছে? 4.94, 4টা 0। এখন এই যে দশমিকের পরে 6 ঘর দেখাচ্ছে, তো দশমিকের পরে আমরা কত ঘর দেখবো সেটা আমরা কন্ট্রোল করতে পারি এই যে এই সিনট্যাক্সের মাধ্যমে, পার্সেন্ট পয়েন্ট এনএফ। সো পার্সেন্ট আর এফ এর মধ্যে পয়েন্ট দিয়ে তুমি যত ঘর দেখতে চাও সেই সংখ্যাটা দিতে হবে। 2 ঘর দেখতে চাইলে পার্সেন্ট পয়েন্ট টু দিবা, 3 ঘর দেখতে চাইলে পার্সেন্ট পয়েন্ট থ্রি দিবা, এটসেট্রা আর কি। তো ধরো আমাদের অরিজিনাল যে ইনপুট ছিল 4.94, ওটা যদি প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? পার্সেন্ট পয়েন্ট টু এফ, এটা লিখতে হবে। তাহলে এই যে দেখো ওটা চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে পার্সেন্ট এফ এর ইউজ করতে হয়। যদি 3 ঘর দেখতে চাইতাম পার্সেন্ট পয়েন্ট থ্রি লিখতে হতো। ওকে, এখন আসা হচ্ছে পরের স্পেসিফায়ারে, সেটা হচ্ছে
পার্সেন্ট স্মল ই অর পার্সেন্ট ক্যাপিটাল ই। সো আমরা যখন একটা সায়েন্টিফিক নাম্বারকে ইনপুট হিসেবে নেব বা হচ্ছে আউটপুটে দেখতে চাবো, তো তখন আমরা এই এক্সপোনেন্ট বা ম্যান্টিসা গুলোকে পার্সেন্ট ই দ্বারা কি করতে পারি, ভ্যালু হিসেবে নিতে পারি এবং আউটপুটে দেখতে পারি। তো আমরা একটা সায়েন্টিফিক নাম্বার নেই, কেমন? ধরো এই যে এটা হচ্ছে আমাদের সায়েন্টিফিক নাম্বার, যে 123.4567 গুণন 10⁻³ এটা কিন্তু 10 বেজ যুক্ত হচ্ছে সায়েন্টিফিক নাম্বার, নট ই বেজ, এটা মনে রাখবা। এখানে আমরা পার্সেন্ট ই বা হচ্ছে যে ই এর মাধ্যমে সায়েন্টিফিক নাম্বার নেব, এটা অবশ্যই 10 বেজ, নট হচ্ছে যে ই বেজ। তাহলে এরকম একটা 10 বেজ সায়েন্টিফিক নাম্বারকে কিভাবে আমরা ভ্যালু হিসেবে নিতে পারি ই এর মাধ্যমে? তাহলে এই যে ইনিশিয়াল যে ফ্র্যাকশন পার্ট সেটা লিখবা, এরপরে গুণন 10⁻, গুণন 10⁻, এতটুকুর পরিবর্তে তুমি হচ্ছে ই নিবা, স্মল ইউর ক্যাপিটাল ই ডাজেন্ট ম্যাটার। এরপরে 10⁻, পাওয়ার হিসেবে যেটা আছে, আইদার পজিটিভ পাওয়ার হতে পারে, নেগেটিভ পাওয়ার হতে পারে, সেটা তুমি ই এর পরে লিখবা। ঠিক আছে? তো এইভাবে একটা সায়েন্টিফিক নাম্বারকে ই এর মাধ্যমে ভ্যালু হিসেবে নিতে হয়। আর প্রিন্ট করতে হয় কিভাবে? পার্সেন্ট স্মল ই আর পার্সেন্ট ক্যাপিটাল ই দ্বারা। তো এটা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। তো পার্সেন্ট ই আর হচ্ছে যে মানে স্মল ই আর ক্যাপিটাল ই, দুটার যে কোনো একটা ইউজ করলে হবে। তাহলে এখানে দেখো চলে আসছে কিন্তু। তো এটা আমি একটু বুঝাই দিচ্ছি যে এটা আসলে আহ এইরকম কেন। আমরা তো ভ্যালু দিচ্ছি 123.4567 গুণন 10⁻³ তাই না? তো দেখো এটা আদতে কি একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু না, এটা একটা ফ্লোট নাম্বার না। একটা ফ্লোট নাম্বার যখন আমরা প্রিন্ট করি, আমরা পার্সেন্ট এফ এ কি দেখছি, দশমিকের পরে 6 ঘর দেখছি না? তো ই ইউজ করলেও দশমিকের পরে 6 ঘর যদি না থাকে অরিজিনাল ভ্যালুতে, ও তখন কি করবে, 6 ঘরে কনভার্ট করে নেবে, মানে ভ্যালুটাকে একটু ট্রান্সফর্ম করে নেবে আর কি। ট্রান্সফর্ম করলে তখন কি হবে, পাওয়ার বেড়ে যাবে, 10⁻³ থেকে কি হবে, 10⁻1 হবে। ঠিক আছে? তো ক্যাপিটাল ইউজ করলে এখানে ক্যাপিটাল ই দেখতে পারবা, স্মল ইউজ করলে স্মল ই দেখতে পারবা, দ্যাটস ইট। এই এই হচ্ছে এক্সপোনেন্ট স্পেসিফায়ারের ব্যবহার। এখন আসা হচ্ছে নেক্সট পার্সেন্ট জি এর ব্যবহার, যেটাকে আমরা বলি হচ্ছে যে ফিক্সড প্রিসিশন স্পেসিফায়ার। কেমন? ফিক্সড প্রিসিশন স্পেসিফায়ার বলতে বোঝায় আহ, এই যে এখানে আমরা একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু জিপি ইকুয়াল টু 4.94 লিখছি। তো এই যে অরিজিনাল ফ্লোটিং পয়েন্ট ভ্যালু যেটা ইন দিস কেস 4.94, এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই যদি তুমি প্রিন্ট করতে চাও ডিরেক্টলি উইথাউট ইউজিং পার্সেন্ট এফ, তখন আমরা এই ফিক্সড প্রিসিশন স্পেসিফায়ার পার্সেন্ট জি ইউজ করি। তাহলে পার্সেন্ট জি ইউজ করলে কি হবে, অফ জিপিএ 4.94ই দেখাবে, দশমিকের পরে 6 ঘর দেখায় না, অরিজিনাল ফ্লোট ভ্যালু যেটা সেটাই দেখায়। কেমন? এই যে দেখো 4.94। ঠিক আছে? তো গেল এটা। এরপরে আসে হচ্ছে যে পার্সেন্ট পিতে। তো পার্সেন্ট পিটা হচ্ছে কি, যে মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করতে হেক্সা, যেটা অবশ্যই হেক্সাডেসিমেল। তো তোমাদের এটা বলে রাখা ভালো যে প্রতিটা ভেরিয়েবল যে মেমোরি স্লট দখল করে, সেই মেমোরি স্লটগুলোর প্রতিটার অ্যাড্রেস আছে এবং অ্যাড্রেসগুলো হেক্সাডেসিমেল হয়ে থাকে। তাই প্রতিটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস দেখার জন্য আমাদের কি ইউজ করতে হবে, পার্সেন্ট পি ইউজ করতে হবে। তাহলে আমরা এখন দেখি জিপি এর মেমোরি অ্যাড্রেস দেখি। তো একটা ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস দেখার জন্য ওই ভেরিয়েবলটা তুমি লিখবা এবং হচ্ছে পার্সেন্ট পি দিবা, তাহলে কিন্তু হবে না। একটা ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস দেখার জন্য ওই ভেরিয়েবলের সামনে অ্যান্ড সিম্বল দিতে হয়। ঠিক আছে? অ্যান্ড সিম্বল দিতে হয়। তাহলে অ্যান্ড একটা ভেরিয়েবল ইকুয়াল টু হচ্ছে ওই ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস, যেটা অবশ্যই হেক্সাডেসিমেল হবে। ঠিক আছে? তাহলে এই যে দেখো জিপি এর ফুল মেমোরি অ্যাড্রেস এখানে চলে আসছে। ঠিক আছে? এটা এখন আসা হচ্ছে পার্সেন্ট সিতে। এটা আমরা দেখছি অলরেডি যে ক্যারেক্টার প্রিন্ট করতে পার্সেন্ট সি ইউজ করা হয়।
তো আজকে আরেকবার সেটা আমরা দেখি। আমরা হচ্ছে ওই লেটার নামক একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিছিলাম না? হ্যাঁ, এই যে লেটার নামে একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিছিলাম আমরা, যেটার ভ্যালু ছিল বি। সেটাই হচ্ছে আমরা আবার আরেকবার প্রিন্ট করি। সো পার্সেন্ট সি দিবা এবং হচ্ছে ভেরিয়েবলটা লিখবা লেটার। আচ্ছা, তাহলে কি হবে? ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের ভ্যালু আমরা দেখতে পারবো, ঠিক আছে? ইন দিস কেসে লেটারের ভ্যালু। এরপরে আসি হচ্ছে পার্সেন্টেজ। স্ট্রিং প্রিন্ট করতে পার্সেন্টেজ ইউজ করা হয়। এটা একটু ইন্টারেস্টিং। আমরা হচ্ছে সেটা দেখি এখন, যে পার্সেন্টেজ কিভাবে ইউজ করতে হয়। তো দেখো, আমরা ধরো একটা ইনপুট নিব। সেটা হচ্ছে যে ইনপুট নিব হচ্ছে সিএসি, ঠিক আছে? একটা স্ট্রিং আমরা হচ্ছে কিভাবে ভ্যালু হিসেবে অ্যাসাইন করব এবং সেটা প্রিন্ট করব কিভাবে, সেটার একটা এক্সাম্পল হচ্ছে আমরা এখন দেখবো স্পেসিফায়ারের থ্রুতে পার্সেন্টেজ এর মাধ্যমে। তো আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নেই। আর এগুলো কি? একটা স্ট্রিং, বাট আসলে স্ট্রিং তো অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি না? তো এদের ডাটা টাইপ কি হবে? সি ল্যাঙ্গুয়েজে স্ট্রিং নামের কোনো ডাটা টাইপ নাই। তো যেগুলো প্রিমিটিভ, ইন দিস কেস ক্যারেক্টার ডাটা টাইপ ইউজ করতে হবে। তাহলে ক্যারেক্টার, আমরা ধরো এই একটা ভেরিয়েবল নিব, যেটা নাম হচ্ছে কি ডেপ্ট। হ্যাঁ, মানে ডিপার্টমেন্ট আর কি। তো এখন ডেপ্ট ইকুয়াল, স্ট্রিং তো ডাবল কোটের মধ্যে লিখতে হয়। ডেপ্ট ইকুয়াল সিএসসি লিখলেই কিন্তু আসলে এটা হইলো না, এটা হচ্ছে আসলে ইরোর। এর কারণ হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলে একটা ক্যারেক্টার রাখা যায়। একটা ক্যারেক্টার। এখানে আছে কয়টা? এখানে তিনটা ক্যারেক্টার আছে, সি, এস এবং হচ্ছে ই। কিন্তু যেহেতু একটা ক্যারেক্টার ভেরিয়েবলের ধারণ ক্ষমতা একটা ক্যারেক্টার, তাহলে ধারণ ক্ষমতা বাড়াইতে হবে। তো ধারণ ক্ষমতা কিভাবে বাড়ায়? এর জন্য আমরা হচ্ছে এডিশনাল সিনট্যাক্স ইউজ করব। তো ওই ভেরিয়েবলের ডান দিকে এরকম কি দিবা? স্কোয়ার ব্র্যাকেট দিবা, ঠিক আছে? দিয়ে ওই ভেরিয়েবল সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টার ধারণ করতে পারে, বা তুমি যেটা করাইতে চাও সেই ম্যাক্স ক্যাপাসিটি এখানে বলে দিবা। ধরো আমরা ম্যাক্স ক্যাপাসিটি দিলাম 50। তার মানে ডেপ্থ নামক ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলটার ক্যাপাসিটি হচ্ছে এখন 50টা ক্যারেক্টার ধারণ করা। তো যখনই আমরা এরকম ভেরিয়েবলের এরকম ডান দিকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সাইজ বলে দিই বা ম্যাক্স ক্যাপাসিটি বলে দিই, তখন আমরা ওই ভেরিয়েবলটাকে বলি হচ্ছে একটা অ্যারে ভেরিয়েবল, যেটা একটা বিশাল টপিক সিতে। এই অ্যারে, এটা 2D, 3D, মাল্টি ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল, বিভিন্ন টাইপের ডাইমেনশন আছে। তো এরকম সিম্পলি এটাকে আমরা বলি হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ভেরিয়েবল, ঠিক আছে? তো সাইজ আপাতত তুমি একটা বলে দিছো, এটাকে আমরা এই জন্য বলি 1D। সাইজটা যদি দুই দিকে হয়, এটা তো কাইন্ড অফ একটা রো হয়ে গেল না? এখন লেটস এ কাইন্ড অফ, এটা যদি রো, কলাম এরকম তুমি দুইটা সাইজ বলে দাও, তখন এটা হবে 2D। 2D অ্যারে। যাই হোক, আমরা সেদিকে কাছে যাইতে চাই না। আমরা সিম্পলি একটা 1D অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এখানে, যেটা সাইজ হচ্ছে 50। তার মানে এখানে তুমি 50টা ক্যারেক্টার পর্যন্ত ম্যাক্স ইনপুট দিতে পারবা। কিন্তু এখানে একটা আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে যখনই তুমি ডাবল কোডের মধ্যে এরকম কিছু লিখবা, দ্যাট মিনস সেটা স্ট্রিং। এখন এই যে ই লেখার পরে, এটা তো আসলে এই স্ট্রিং এর টার্মিনেশনকে ইন্ডিকেট করে না? কিন্তু এটা কম্পাইলার বুঝবে কিভাবে? সো কম্পাইলার কি করে, একটা স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টারের পরে ও হচ্ছে যে বাই ডিফল্ট একটা নাল ক্যারেক্টার অ্যাড করে, আমরা সেটাকে বলি হচ্ছে ব্যাকস্ল্যাশ জিরো। তো ব্যাকস্ল্যাশ জিরো, এটাকে বলা হচ্ছে একটা নাল ক্যারেক্টার। ওটা ওটা হচ্ছে অটোমেটিক্যালি ইনসার্ট করে নেয়। তো তোমার ম্যাক্স ক্যাপাসিটি যদি হয় 50, তার মানে তুমি সর্বোচ্চ 49টা ক্যারেক্টার ইনপুট হিসেবে নিতে পারবা স্ট্রিং এর মধ্যে। একটা অলওয়েজ বাদ রাখতে হবে, কারণ হচ্ছে ওই লাস্ট ক্যারেক্টারটা হবে হচ্ছে নাল ক্যারেক্টার। রাইট? ওকে। সো এটা হচ্ছে হিডেন, ঠিক আছে? ইটস নট এক্সপ্লিসিট, এটা ইমপ্লিসিট বা হিডেন। এখন আমরা পার্সেন্টেজ ইউজ করে কি করব? এটার ভ্যালু প্রিন্ট করব, ডেপ্টের ভ্যালু প্রিন্ট করব। কেমন? তাহলে আমরা এখানে পার্সেন্ট এস ইউজ করব এবং এখানে লিখবো হচ্ছে ডেপ্ট, এইভাবে। সো তোমরা দেখতে পাচ্ছ সিএসসি এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে পার্সেন্ট এস এর ব্যবহার করতে হয়।
অনেক ওয়ে আছে, অনেকভাবে ইউটিলাইজ করা যায়, সেগুলো ইউজ করা যায়, বাট এটা হচ্ছে সিম্পলেস্ট ওয়ে আর কি। তো এই হচ্ছে গেল, আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এরপর আসে হচ্ছে পার্সেন্ট এলডি। এটা হচ্ছে যে লং ইন্টিজার আর কি, ইন্টিজারের জন্য ডি আর সামনে একটা লং ইউজ করলে সেটা হচ্ছে এলডি। তো আমরা একটা এক্সাম্পল এখানে দেখি, যে লং ইন্টিজার রিজার্ভ ইকুয়াল টু হচ্ছে ধরো 1 বিলিয়ন লিখবো, বা আচ্ছা ধরো সিম্পলি 1 ক্রোর। বেশ একটা বড় নাম্বার, রাইট? এটা কি হলো, এই যে লং ইন্টিজার রিজার্ভ মানে নর্মালি কি ইন্টিজার হচ্ছে যে 32 বিট জায়গা দখল করে। এখন একটা ভেরিয়েবলের ভ্যালু তোমার যদি 32 বিটে না ধরে, তখন কি করতে হবে, সাইজ বাড়াইতে হবে, সামনে লং দিবা, তা 4 বাইট বাড়বে, 32 64 হবে হচ্ছে সাইজ। তা 2 টু দি পাওয়ার 64 ইকুয়াল টু কত, অনেক বড় একটা ভ্যালু, ঠিক আছে? তাহলে আমরা একটা বড় ভ্যালু এখানে নিছি 1 ক্রোর, 10 মিলিয়ন। টাইপ হচ্ছে কি লং ইন্টিজার, প্রিন্ট করবো কিভাবে? এখানে কি লিখতে হবে, লং এর এল, ইন্টিজারের জন্য ডি, এবং হচ্ছে এখানে রিজার্ভ লিখতে হবে। এই তাহলে এভাবে কি করতে হয়, লং টাইপের ইন্টিজার বা হচ্ছে ডাটা টাইপের ভ্যালু প্রিন্ট করতে হয়। এখানে যদি আর একটা লং থাকতো, তখন এখানে দুটো এল হইতো, এল এল ডি, ঠিক আছে? তো যতগুলো লং সামনে অতগুলো এল চলে আসবে স্পেসিফায়ার। ওকে, এখন আমরা যাই নেক্সট স্পেসিফায়ারে। আচ্ছা দেখো, এখানে থার্ড পার্টে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে সামারি করে দেওয়া আছে কাইন্ড অফ। তো আশা করি আমি মোটামুটি অনেকগুলি কভার করছি। তো এডিশনাল যেগুলো আছে বা দেখতে পাচ্ছ, এগুলো নিজেরা এক্সাম্পল তৈরি করে নিজেরা প্র্যাকটিস করবো, এটা তোমাদের বাসার কাজ। এখানে ওভারভিউ দেওয়া আছে, এডিশনাল কিছু দেওয়া আছে লাইক এল ইউ, এল এল ইউ, হ্যাঁ, এইচডি, এগুলো নিজেরা প্র্যাকটিস করবো আর কি বাসায়, এক্সাম্পল নিয়ে। সমস্যা ফেস করলে কমেন্টসে জানাইও। আচ্ছা, এখন আসি হচ্ছে যে একটু ডিফারেন্ট টাইপের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে এটা অলরেডি দেখাইছি যে একটা আনসাইন্ড ইন্টিজারকে কিভাবে প্রিন্ট করতে হয়। আর শর্টটা দেখানো হয় না, এখানে এক্সাম্পলে দেখানো আছে। লেটস একটা শর্ট ভ্যালু কত, 112। 112-র বাইনারি, এটা তো 32 বিট লাগে না, তাই না, 16 বিটের মধ্যে হয়ে যায়। তো তখন ইন্টিজারের সামনে শর্ট দিলে সাইজটা কমে যায় আর কি, 4 বাইট থেকে 2 বাইট হয়। তো এটা অলরেডি দেখাইলাম তোমাদের, লং ইন্টিজার কিভাবে প্রিন্ট করতে হয় এলডি স্পেসিফায়ারের মাধ্যমে। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা, যখন তুমি লং ইউজ করবা একটা ভেরিয়েবলের প্রিমিটিভ যে টাইপ ইন্টিজার বা যেটাই হোক না কেন যেটার সামনে, তো কম্পাইলারকে একটা লং ভেরিয়েবলের ভ্যালু দ্রুত বোঝানোর জন্য ওই ভেরিয়েবলের শেষে আমরা এল ইউজ করতে পারি, ঠিক আছে, এল, লেটার এল। তো আনসাইন লং হলে শেষে আমরা ইউএল লিখতে পারি। তো যখন আমরা এল বা ইউএল লিখি না, তখন কম্পাইলার দ্রুত বুঝতে পারে যে এটা একটা লং ইন্টিজার ভেরিয়েবলের ভ্যালু বা আনসাইন লং ইন্টিজার ভেরিয়েবলের ভ্যালু, এবং এগুলো ভ্যালিড, এবং কম্পাইলার দ্রুত প্রসেস করতে পারে। সো আমি যদি এটার শেষে কি লিখি, এল লিখি, সো এটা কম্পাইলারের জন্য সুবিধা আর কি, দ্রুত প্রসেস করা, ঠিক আছে? এই যে দেখো চলে আসছে, কোনো এরর নাই, তার মানে এগুলো ভ্যালিড সিতে। তাহলে শেষে এল বা ইউএল কি করা যায়, লেখা যায়। এখন আসি হচ্ছে ইনপুট আউটপুটে। তো যদি আমরা অলরেডি দেখছি কিভাবে এই যে আউটপুট প্রিন্ট করতে হয় প্রিন্ট এফ এর মাধ্যমে, এটাতে আরেকটু আলোচনা আছে, এটাতে পরে আসতেছি। এখন আসা হচ্ছে যে আমরা ইনপুট নিব কিভাবে, মানে কনসোলে ইনপুট নিব কিভাবে, ঠিক আছে? কনসোলে ইনপুট নেওয়া বলতে বোঝায় যে প্রোগ্রামটা রান করলে, এটাকে আমরা তো বলি কনসোল, তাই না? আপাতত আমরা শুধু আউটপুট দেখতেছি, বাট এখানেও কিবোর্ড দিয়ে ইনপুট নেওয়া যায়, আমরা সেটা দেখবো এখন। তো এটাই বলা আছে এখানে, যে টু টেক ইনপুট ফ্রম দ্য কনসোল উই ইউজ দ্য বেসিক স্ক্যানএফ ফাংশন। অনেকভাবে ইনপুট নেওয়া যায়, তো বেসিক যেটা বা স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে স্ক্যানএফ। কারণ স্ক্যানএফ এর সিনট্যাক্সটা দেখো, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটা প্রিন্ট এফ এর মতোই, আহামরি খুব যে বেশি ডিফারেন্ট তা নয়। তো সিনট্যাক্সটা হচ্ছে স্ক্যানএফ লিখবা, দেন ওই প্যারেন্থেসিস তো দিতে হয়, দেন ডাবল কোটের মধ্যে কি লিখতে হয়, স্পেসিফায়ার গুলো লিখতে হয়,
দেন কমা দিয়ে জাস্ট ভেরিয়েবলের সামনে অ্যান্ড সিম্বল লিখতে হয় প্রতিটা ভেরিয়েবলের আগে। এটাই হচ্ছে ডিফারেন্স প্রিন্টএফ এর সাথে, যে ভেরিয়েবলগুলোর নামের আগে কি লিখতে হয়, অ্যান্ড সিম্বল লিখতে হয়, ঠিক আছে। আর ডাবল কোটের মধ্যে তাদের করেসপন্ডিং স্পেসিফায়ার গুলো দিতে হয়। তো ধরো ইন্টিজার এন অন একটা ভেরিয়েবল, তো আমরা এন অন এর জন্য কনসোলে ইনপুট নিব, ঠিক আছে। তাহলে এটার জন্য কোড লিখতে হবে কি, স্ক্যানএফ ডাবল কোটের মধ্যে %d কমা অ্যান্ড এন অন, ঠিক আছে, দ্যাটস ইট। এরপর ধরো ইন্টিজার এন ওয়ান এন টু এন থ্রি, ওগুলোর তিনটা ভ্যালু নিব আমি। তো এখন কি লিখতে হবে, স্ক্যানএফ তিনটা %d কমা অ্যান্ড এন ওয়ান কমা অ্যান্ড এন টু কমা অ্যান্ড এন থ্রি, দ্যাটস ইট। জাস্ট সামনে অ্যান্ড সিম্বল লিখতে হবে, অ্যাম্পারসেন্ট বলি আমরা এই সিম্বলগুলোকে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে, তাহলে এগুলো গেল কি, ইন্টিজার টাইপ মানে একই টাইপের সিঙ্গেল ভেরিয়েবল, একই টাইপের মাল্টিপল ভেরিয়েবল। এখন আসো মাল্টিপল টাইপের মাল্টিপল ভেরিয়েবল আমরা এক লাইনে ইনপুট নিব কিভাবে। খুবই মানে সেম প্রসিজার তোমাকে ফলো করতে হবে। তাহলে ধরো আমাদের তিনটা ভেরিয়েবল আছে, ক্যারেক্টার সিএইচ অন, ফ্লোট এফ অন এবং ডাবল ডিবি অন, কেমন, যদি এখানে একটা সেমিকোলন দেওয়া লাগতে হচ্ছে। তাহলে আমরা কি এই অর্ডারে হচ্ছে ইনপুট নেব, আমাদের অর্ডার হচ্ছে এটা। শুরুতে একটা ক্যারেক্টার ইনপুট নেব, এরপর একটা ফ্লোট, এরপর একটা ডাবল। তাহলে শুরুতে %c লিখতে হবে ক্যারেক্টারের জন্য, এরপরে স্পেস দিয়ে ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf, কমা দিয়ে অ্যান্ড দিয়ে শুরুতে ক্যারেক্টার ভেরিয়েবল, কমা অ্যান্ড দিয়ে ফ্লোট ভেরিয়েবল, কমা অ্যান্ড দিয়ে ডাবল ভেরিয়েবল, দ্যাটস ইট। জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, ঠিক আছে, সিকোয়েন্স। তাহলে ভেরিয়েবল লিখবা, তাদের করেসপন্ডিং স্পেসিফায়ার লিখবা, দ্যাটস ইট। এবং সিকোয়েন্সিয়ালি প্রথমে যে স্পেসিফায়ার বা প্রথমে যে টাইপের ভ্যালু দিতে চাও সেই স্পেসিফায়ার এবং অ্যান্ড দিয়ে সেই ভেরিয়েবলের নাম, এভাবে সেকেন্ড থার্ড এইভাবে যাইতে হবে, কেমন। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে কোড এক্সাম্পল দেখি, হ্যাঁ, যে কিভাবে ইনপুট নেওয়া যায়। তো আমরা নতুন ভেরিয়েবল তৈরি করি ইনপুট নেওয়ার জন্য। সো আমরা আহ, চার টাইপের নতুন ভেরিয়েবল নেব। আহ, সেগুলো হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং হচ্ছে ডাবল। এবং হচ্ছে আমরা ইনপুট নিয়ে প্রিন্ট করবো আর কি সেগুলো, ঠিক আছে। সো ইন্টিজার n1 n2 n3, কেমন। এরপরে ক্যারেক্টার lt, ফ্লোট f2, ডাবল db1 বা db2 আর কি, হোয়াটএভার। তো এখন আমরা শুরুতে করব কি, শুরুতে হচ্ছে এন অন এর ইনপুট নিব, ঠিক আছে। তাহলে আমাদেরকে সিনট্যাক্স অনুযায়ী কি লিখতে হবে, স্ক্যানএফ %d, যেহেতু একটাই ভেরিয়েবল, এবং হচ্ছে এন অন এর জন্য ইনপুট নিব, সো অ্যান্ড এন অন, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, ওটাই হচ্ছে আমরা আউটপুটে দেখবো যে আমরা ইনপুট যেটা দিলাম ভ্যালু হিসেবে ওটা আসলে ইনপুট নেওয়া হয়েছে কিনা। তো এখন এখানে প্রিন্টএফ এ তোমাদের একটু নতুন কিছু আইডিয়া দিই, সেটা হচ্ছে যে এখন অবধি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রিন্টএফ এ স্পেসিফায়ারের ব্যবহার দেখছি এবং আমরা হোয়াইট স্পেস ক্যারেক্টার হিসেবে ব্যাকস্ল্যাশ এর ব্যবহার দেখছি, কিন্তু প্রিন্টএফ ফাংশনের মধ্যে এই ডাবল কোডের মধ্যে শুধু স্পেসিফায়ার এবং হচ্ছে যে এইগুলোই লেখা যায় না, টেক্সটও লেখা যায়, ঠিক আছে। So আমি লিখতে পারি যে এন অন ইকুয়াল, দেন আমি এখানে স্পেসিফায়ার দেবো, ঠিক আছে, এন অন এর স্পেসিফায়ার %d এবং হচ্ছে এন অন, বোঝা গেছে। তাহলে কি হলো, আমি কনসোল যখন ওপেন হবে তখন হচ্ছে এন অন এর জন্য একটা ভ্যালু দিব, এবং ভ্যালুটা দেওয়া মাত্রই মানে ভ্যালুটা দিয়ে এন্টার চাপলেই আমাকে দেখাবে যে এন অন ইকুয়াল টু ওই যে ভ্যালুটা দিছি আমি, সেই ভ্যালুটা দেখাবে, ঠিক আছে। তাহলে ইনপুট নেওয়ার সময় স্ক্যানএফ এর মধ্যে শুধু স্পেসিফায়ার লিখতে হয়, ভুলে এখানে টেক্সট লিখতে যাইও না, ঠিক আছে, স্ক্যানএফ এর মধ্যে। সো নো টেক্সট ইন দ্য স্ক্যানএফ ফাংশন, নো টেক্সট ইন দ্য স্ক্যানএফস ডাবল কোড। তো স্ক্যানএফ এর ডাবল কোডের মধ্যে কোনো টেক্সট লেখা যাবে না, ঠিক আছে, শুধু স্পেসিফায়ার লিখতে হবে, অনলি স্পেসিফায়ার্স। তাহলে আমরা এখন দেখি রান করে।
তাহলে দেখো এখানে আমার কি কার্সর ব্লিঙ্ক করতেছে, ঠিক আছে, কার্সর এখানে ঝাপতেছে, কিন্তু আর কোনো কিছু নাই। তার মানে কি আমাকে কিছু একটা ইনপুট দিতে হবে। তো আমরা কি ইনপুট দিব? এন অন এর জন্য ইনপুট দেবো। এন অন কি ইন্টিজার টাইপের, সো আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যালু দিই, লেটস সে 500, দিয়ে এন্টার চাপবা, ইনপুট নেওয়া শেষ হবে এবং হচ্ছে যে স্ক্যানএফ এর পরে যেভাবে কোড লিখছো, ইন দিস কেস একটা প্রিন্ট এফ দেওয়া আছে, ওইটার আউটপুট দেওয়া হবে, ঠিক আছে। এই যে দেখো এন অন ইকুয়াল টু 500, অলরাইট। তার মানে আমরা যেটা ইনপুট দিলাম সেটা আসলে ইনপুট দেওয়া ঠিক আছে, এবং হচ্ছে এটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো এখন আসা হচ্ছে আমরা এটাই রিপিট করব, কিন্তু এবার মাল্টিপল ভেরিয়েবলের ভ্যালু আমরা ইনপুট নেব একসাথে, ঠিক আছে। তো তোমাদের যেহেতু আমি ধরে নিচ্ছি তোমরা বিগিনার, সুতরাং আমি একটা একটা করে দেখাইতেছি। তাহলে এখন আমরা কি করব, N2 এবং হচ্ছে N3 এর জন্য ইনপুট নিব, ঠিক আছে। তাহলে দুটো স্পেসিফায়ার লিখতে হবে, দুটো পার্সেন্ট ডি। আমরা N2 এবং হচ্ছে যে কি N3 এর জন্য হচ্ছে ইনপুট নিব। তাহলে দুটো স্পেসিফায়ার লিখতে হবে, দুটো পার্সেন্ট ডি ইন দিস কেস, কমা দিয়ে অ্যান্ড N2 কমা অ্যান্ড N3, অলরাইট। এবং আউটপুটে হচ্ছে আমরা এইভাবে দেখবো আর কি। তাহলে এখন আমরা ইনপুট দিই N2 এর জন্য, ধরো দিলাম 600, আর N3 এর জন্য 700। তাহলে এন্টার দেওয়া মাত্রই আমাকে দেখাবে যে N2 ইকুয়াল টু 600, N3 ইকুয়াল টু 700। তো কি হচ্ছে এখানে, স্পেসিফায়ার গুলোর জায়গায় জাস্ট ভ্যালু গুলো চলে আসতেছে, আর যেটা নর্মাল টেক্সট সেটা অ্যাজ ইউজুয়াল তুমি যা লিখবে সেটাই দেখাবে। এই হচ্ছে গেল ইনপুট নেওয়া ইন্টিজারের। আমরা দেখছি যে কিভাবে সিঙ্গেল ভেরিয়েবলের ভ্যালু ইনপুট নেয়, মাল্টিপল ভেরিয়েবলের ভ্যালু ইনপুট। এখন আমরা দেখবো যে মাল্টিপল টাইপের মাল্টিপল ভেরিয়েবলের ভ্যালু আমরা কিভাবে ইনপুট নিতে পারি, ঠিক আছে। সো আমরা এই যে ক্যারেক্টার, ফ্লোট এবং ডাবল, হ্যাঁ, তিন টাইপের ভেরিয়েবলের ভ্যালু আমরা ইনপুট নেবো। সো আমরা ক্যারেক্টার হিসেবে তাহলে শুরুতে ক্যারেক্টারের ইনপুট নিব, এরপরে হচ্ছে যে ফ্লোট, এরপর হচ্ছে যে ডাবল। মানে আমরা ইনপুটে নেব হচ্ছে এটা, একটা ক্যারেক্টার দিব লেটস এন, এরপর একটা ফ্লোট লিখবো লেটস 3.99, এরপর হচ্ছে যে একটা ডাবল ভ্যালু লিখবো আর কি, মানে বড় একটা ফ্লোট, এরকম। তাহলে আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে স্ক্যানএফ। তাহলে প্রথমে ক্যারেক্টার এর জন্য ইনপুট নিতে হলে পার্সেন্ট সি লিখতে হবে, এরপর ফ্লোটের জন্য পার্সেন্ট এফ, ডাবলের জন্য পার্সেন্ট এল এফ। তো আমরা কোন ক্যারেক্টার ভেরিয়েবল তৈরি করছি এখানে, এলটি, ফ্লোটের F2 এবং হচ্ছে DB2। তাহলে শুরুতে কি লিখতে হবে, অ্যান্ড এলটি কমা দিয়ে অ্যান্ড F2 কমা দিয়ে অ্যান্ড DB2, ঠিক আছে। জাস্ট সিকোয়েন্সটা আমাদের সুন্দর করে মেনটেন করতে হবে। এবং আমরা হচ্ছে কি করব, প্রিন্ট করব। তাহলে আমরা লিখবো যে এলটি ইকুয়াল টু, তাহলে কি হবে, শুরুতে ক্যারেক্টার প্রিন্ট করব আমরা পার্সেন্ট সি, এরপরে ফ্লোট F2 ইকুয়াল টু হচ্ছে যে পার্সেন্ট, আমরা 0.2f লিখি এখানে, দশমিকের পর দুই ঘরই দেখবো। এরপরে স্পেস দিয়ে কমা স্পেস দিয়ে লিখবো হচ্ছে DB2 ইকুয়াল টু পার্সেন্ট কি লিখবো, LF লিখবো, ঠিক আছে, ডাবলের জন্য পার্সেন্ট LF। আর এখানে ভেরিয়েবল গুলো সুন্দর করে লিখতে হবে, LT কমা F2 কমা DB2, ঠিক আছে। তাহলে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের জন্য ক্যারেক্টারের স্পেসিফায়ার, ফ্লোটের জন্য ফ্লোটের স্পেসিফায়ার, এবং ডাবলের জন্য ডাবলের স্পেসিফায়ার, বাকিগুলো হচ্ছে টেক্সট। আর ইনপুট নেওয়ার সময় জাস্ট সেম সিকোয়েন্সে স্পেসিফায়ার লিখতে হবে, কমা দিয়ে ভেরিয়েবলগুলোর আগে অ্যান্ড সিম্বল দিতে হবে, অ্যান্ড L2 অ্যান্ড F2 অ্যান্ড DB2। আচ্ছা, শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে, এটা বলা যাবে না। আর আগের স্ক্যানএফ গুলো আমি কমেন্টে রেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন যাই ইনপুট দিই। তার শুরুতে একটা ক্যারেক্টার ইনপুট দিব, ধরো এম দিলাম, স্পেস একটা ফ্লোট ইনপুট দিতে হবে 3.99, স্পেস একটা ডাবল ইনপুট দিব 34,567.6789। তাহলে তুমি যে দেখতে পারবা যে এলটি ইকুয়াল টু এই যে যেটা ইনপুট দিছি এন, সেটা এফ2 ইকুয়াল টু 3.99, ডিবি2 ইকুয়াল টু এই যে এগেইন, যেহেতু ডাবল একটা ফ্লোট, দশমিকের পর 6 বার দেখাচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, তো এই হচ্ছে গেল তোমাদের স্পেসিফায়ারের মাধ্যমে কিভাবে ইনপুট নিতে হয় এবং হচ্ছে যে আউটপুটে দেখতে হয়। আশা করি বুঝতে পারছো বেসিক ইনপুট আউটপুট কিভাবে নিতে হয় এবং দেখতে হয়। এখন আসি এখানে, তো আমি অলরেডি আলোচনা করে ফেলছি যে প্রিন্টএফ এর সিনট্যাক্সটা আসলে কি রকম। যে প্রিন্টএফ লিখতে হয় ডাবল কোটের মধ্যে টেক্সট এবং স্পেসিফায়ার দেওয়া যায়, কমা দিয়ে ভেরিয়েবল গুলো লিখতে হয়, কমা সেপারেটেড, ঠিক আছে। তো যখন একটা ভেরিয়েবল প্রিন্ট করবা সেটার স্পেসিফায়ার দিবা, টেক্সটও লিখতে পারো কমা দিয়ে, ডাবল কোটের পরে ভেরিয়েবল লিখবা। আর যদি শুধু টেক্সট হয় সেক্ষেত্রে ডাবল কোটের মধ্যে শুধু টেক্সটটা লিখতে হয়, দ্যাটস ইট। মাল্টিপল ভেরিয়েবল হলে মাল্টিপল স্পেসিফায়ার কমা দিয়ে ভেরিয়েবলগুলো লিখতে হবে সিকোয়েন্সিয়ালি। আর মাল্টিপল টাইপের মাল্টিপল ভেরিয়েবল হলে তাদের স্পেসিফায়ারগুলো সিকোয়েন্সিয়ালি লিখতে হবে কমা দিয়ে, ওই ভেরিয়েবলগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়ালি লিখতে হবে। মানে তোমাকে আউটপুট প্যাটার্ন যেটা দেওয়া থাকবে না, সেই আউটপুট প্যাটার্ন অনুযায়ী ডাটা টাইপগুলো স্পেসিফায়ার লিখবা, ডাবল কোটের পরে কমা দিয়ে ওই স্পেসিফায়ার যে ভেরিয়েবলের জন্য সেই ভেরিয়েবলগুলো সিকোয়েন্সিয়ালি লিখবা, দ্যাটস ইট। সো স্ক্যানএফ এ যেরকম করে ইনপুট দিতে হয়, প্রিন্টএফ এ সেরকম করে সেম সিকোয়েন্সে আউটপুট দিতে হয়। সুতরাং তো এটা ডিপেন্ড করতেছে তাহলে কিসের উপর? রিকোয়ারমেন্টের উপরে, হ্যাঁ। বা ইনস্ট্রাকশন কি দেওয়া আছে যে কোন অর্ডারে আউটপুটটা প্রিন্ট করতে হবে, তুমি সেই অর্ডারে স্পেসিফায়ার লিখবা কমা দিয়ে সেই অর্ডারে ভেরিয়েবলগুলো লিখবা। এই এই হচ্ছে গেল স্পেসিফায়ারের ব্যবহার, আমাদের ইনডেপথ আলোচনা আজকে। আচ্ছা, এখন আসি হচ্ছে ইউজার ডিফাইন্ড টাইপ ডিক্লারেশন। ঠিক আছে, এটা একটু একটু অ্যাডভান্স টপিক, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। অলরেডি 30 মিনিট পার হয়ে গেছে, অনেকে আবার বোরিং ফিল করতে পারো। তো আমরা আসলে পরের দিন এই ইউজার ডিফাইন্ড টাইপ ডিক্লারেশন থেকে শুরু করে আমরা দেখবো ইনিউমারেশন কিভাবে ইউজ করতে হয়, স্টোরেজ ক্লাস কি, ঠিক আছে, স্টোরেজ ক্লাসের এক্সাম্পল, এটার হচ্ছে যে গুরুত্ব কতটুকু, এরপরে বিভিন্ন স্টোরেজ ক্লাস কিভাবে আমরা তৈরি করতে পারি কিওয়ার্ডের মাধ্যমে সেগুলা, হ্যাঁ। এবং হচ্ছে ফাইনালি আমরা এক্সাম্পল দিয়ে দেখবো স্টোরেজ ক্লাসের। তো এটা এটা একটু লেন্দি টপিক, স্টোরেজ ক্লাস। সেটা বুঝতে হলে যা পড়াইছি এখন অবধি সেটা ভালো করে ক্লিয়ার করে আসতে হবে তোমাদের। দেন আমরা রেজিস্টার আলোচনা করব, শেষে ম্যাক্রোজ আছে। এটাও ইন্টারেস্টিং একটা টপিক যে ভেরিয়েবলকে কিভাবে ম্যাক্রোজ দ্বারা রিপ্লেস করতে হয় এবং গ্লোবাল ইউজ করতে হয়। এরপরে ভোলাটাইল, ওভারফ্লো, আন্ডারফ্লো, এগুলো সহজ, আর এসকেপ সিকোয়েন্স। ওকে, তাহলে পরের ক্লাসে আমরা আসলে দেখব যে ইউজার ডিফারেন্ট ডাটা টাইপ কি, কিভাবে ইনিউমারেশন ইউজ করতে হয়, টাইপ ডেফের ইউজ করতে হয়, এবং স্টোরেজ ক্লাস। তো আজকে এই পর্যন্তই। যা পড়াইলাম দেখাইলাম, ড্রাইভের লিঙ্ক শেয়ার করে দিব, নিজেরা প্র্যাকটিস করবা এবং কোনো সমস্যা থাকলে কমেন্টসে জানাইও। আর দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। ভালো থেকো তোমরা।